হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 11th ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলতেই ছিল সেটার আজকে শেষ অধ্যায় ডপলার ইফেক্ট বা ডপলার ক্রিয়া, শব্দের ডপলার ক্রিয়া। আলোর ডপলার ক্রিয়াটা শেষ দিকে একটু আছে, যদিও সেটারও কিছু ম্যাথ দেখলাম আছে। তো জিনিসটা ভালো, বিষয়টা হচ্ছে আবারও সেই একই ব্যাপার যে তোমাদের সেমিস্টার 2 এর যে সিস্টেমটা, সেই সিস্টেমের আন্ডারে শব্দের ডপলার ক্রিয়া বলে আলাদাভাবে কিছু নেই। অ্যাকচুয়ালি ওই ওয়েভস অ্যান্ড অসিলেশন বলে যে লাস্ট ইউনিট নাম্বার 10, সেটার আন্ডারে যে ওয়েভসের যে পোর্শনটা, সেটা লাস্ট অংশটাই হচ্ছে ডপলার ক্রিয়া অ্যাকচুয়ালি। যদি সেমিস্টার 2 এর যদি দেখতে চাও, অ্যাকচুয়ালি সেমিস্টার 2 এর তো বই ওনারা পাবলিশ করেননি ছায়া প্রকাশনী, সেটা নিয়ে প্রচুরবার গল্প করেছি। এটা ভলিউম 2, এটা সেমিস্টার 2 নয়। তো সেটারই আজকে শেষ অধ্যায়। এই অধ্যায়ে তোমাদের যে তিনটে প্রবলেম আছে, মানে তিনটে যে প্রবলেমের যে ব্রাঞ্চ আছে, এমসিকিউ, প্রবলেম সেট 1, প্রবলেম সেট 2, এটা কমপ্লিট করে দেবো। তাহলে তোমাদের ছায়া প্রকাশনের ক্লাস 11-এর সলিউশন পুরো কমপ্লিট। এরপরে তোমার ক্লাস 11th যেগুলো হবে নতুন যে বই, সেটা অ্যাকর্ডিংলি তোমরা দেখতে পারবে, কোনো প্রবলেম হবে না। আর যদি কিছু অঙ্ক মোর অর লেস কিছু কম বেশি থাকে, তখন সেই ক্ষেত্রে সেটা চর্চার বিষয় হবে। ঠিক আছে, চলো তাহলে আজকের আলোচনার টপিক শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশান ফর সেমিস্টার 2 সেটা ভীষণ ভালো চলছে। ঠিক আছে, তো বেসিক্যালি প্রথম যে প্রশ্ন, এখানে এমসিকিউ দেখো 18খানা প্রশ্ন আছে, অনেকটা 16টা প্রশ্ন আছে। তো 16টা প্রশ্নই করবো আজকের ভিডিওতে। আর যেমন কথা দিয়েছিলাম যে 28 ফেব্রুয়ারি অবধি তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে, তো হয়েও যাবে, দুশ্চিন্তার কোনো কারণ নেই। ইন্ট্রো কমপ্লিট। চলো এবারে প্রথম প্রশ্ন স্টার্ট করা যাক। শব্দের ডপলার ক্রিয়া। তো ডপলার ক্রিয়া মূলত হয় যদি তুমি ডিফারেন্স ফ্রিকোয়েন্সি তৈরি হয়, ডিফারেন্স ওয়েভলেন্থ তৈরি হয়, ডিফারেন্স ভেলোসিটি তৈরি হয়, অর্থাৎ শ্রোতা আর ইয়ের মধ্যে, কি বললাম, শ্রোতা আর তোমার উৎস, শ্রোতা আর উৎস, এই দুটোর মধ্যে যদি আপেক্ষিক গতি সৃষ্টি হয়, আপেক্ষিক গতি সৃষ্টি হয়, তবেই কিন্তু তৈরি হয় তোমার ডপলার ইফেক্ট। ফ্রিকোয়েন্সির পরিবর্তন হলো না বিষয়টা আলাদা, সেটাতে তো বিট হবে, কিন্তু এদের মধ্যে যদি একটা আপেক্ষিক গতি দেখতে পাওয়া যায়, দুটোর ভেলোসিটির মধ্যে, দুজনের ভেলোসিটির যদি একটা রিলেটিভ ভেলোসিটি দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে ডপলার ইফেক্ট দেখতে পাওয়া যায়। প্রথম প্রশ্ন, 256 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট একটি শব্দের উৎস একটি দেওয়ালের দিকে ভি বেগে এগিয়ে চলছে। আচ্ছা, ধরো এখানে দেওয়াল আছে, আর একটা ধরো এখানে গাড়ি আছে। দেখো, আঁকার দিকে যেও না, আমার আঁকা খুবই খারাপ, তো আঁকার দিকে যেও না। এটা দেখো, দেওয়ালের দিকে শব্দের উৎস, আচ্ছা তো গাড়িই ধরলাম আমরা, যে শব্দের উৎস দেওয়ালের দিকে যাচ্ছে ভি গতিবেগ নিয়ে। উৎস আর দেওয়ালের মধ্যে, মানে মাঝখানটাতে, এখানে কি আছে, একজন মানুষ দাঁড়িয়ে আছে। ঠিক আছে, মধ্যখানটাতে স্থির শ্রোতা অবস্থান করলে শ্রোতা স্বরকম্প শুনতে পাবে না, কোনো শব্দ শুনতে পাবে না, সমকম্পাঙ্কের শব্দ শুনতে পাবেন। তো এখানে বলেছে স্বরকম্প শুনতে পাবে না, কেন বলেছে এটা একটু ব্যাখ্যা করি। আমাদের থিওরিটিক্যাল প্রশ্ন থাকলে প্রথমে আগে উত্তরের দিকে নজর চলে যায়, কেন স্বরকম্প শুনতে পাবে না। স্বরকম্প কখন শুনতে পাওয়া যায়? স্বরকম্প শুনতে পাওয়া যায় যদি চেঞ্জ ইন কি থাকে, চেঞ্জ ইন তোমার ফ্রিকোয়েন্সি থাকে, মানে ডেল্টা এন যদি 0 না হয়। আচ্ছা, মানে দুটো শব্দের মধ্যে যদি তোমার কি থাকে, একটা কম্পাঙ্কের পার্থক্য থাকে। তো এখানে কম্পাঙ্কের পার্থক্য হবে না, বিকজ অফ ওই কি বলা যায় বলো তো, কীভাবে ব্যাখ্যা করা যায়, ওই শব্দ উৎস থেকে নির্গত যে কম্পাঙ্ক, সেটাই তো ইয়ের কানে আসবে। মানে ধরো মনে ভাবো, কম্পাঙ্কের পার্থক্য তৈরি হবে, কম্পাঙ্ক, ও যে কম্পাঙ্কে 256 হার্জ যেটা হচ্ছে, এর যে কম্পাঙ্ক সেটা তো 256। আচ্ছা, মনে ভাবো একটা ট্রেন যখন এইভাবে চলে যায়, ট্রেন যখন তোমার কাছ দিয়ে চলে যায়, তখন তুমি ধীরে ধীরে আওয়াজটা শুনতে পাবে বেশি, মানে কম্পাঙ্কটা বাড়বে, তারপর কম্পাঙ্কটা কমে যাবে, এটা ঠিক আছে। কিন্তু তুমি কি বিট শুনতে পাও দুটো ফ্রিকোয়েন্সির মধ্যে? বিট মানে বোঝো তো, স্বরকম্প মানে বোঝো তো, সেটা কি শুনতে পাও? তোমার কাছে কি এখানে দুটো ট্রেন আছে? নেই, তো স্বরকম্প শুনতে পাবে না। কিন্তু এখানে তুমি ফ্রিকোয়েন্সিটা বাড়বে কাছে এলে, আবার যখন দূরে চলে যাবে, এইভাবে যখন কাছে আসছে তখন বাড়বে, আর যদি দূরে চলে যায় গাড়িটা, তাহলে কিন্তু
ফ্রিকোয়েন্সিটা কমে যাবে। ফ্রিকোয়েন্সির পার্থক্য হবে, ডপলার ইফেক্ট দেখতে পাওয়া যাবে কিন্তু স্বরকম্প দেখতে পাওয়া যাবে না। আশা করি বোঝাতে পারলাম। 2 নম্বর প্রশ্নটা যেটা বলেছে সেখানে বলছে যে 1000 হার্জ কম্পাঙ্কের হুইসেল বাজিয়ে একটি ট্রেন পশ্চিম থেকে পূর্ব দিকে সমবেগে যাচ্ছে। পশ্চিম থেকে পূর্বে মানে লেফট টু রাইট। ফ্রিকোয়েন্সিটা কত? 1000 কম্পাঙ্ক মানে 1000 হার্জ, 1000 হার্জ হলো, সমবেগে যাচ্ছে। একটি স্থির শ্রোতার কানে ওই হুইসেলের শব্দের আপাত কম্পাঙ্ক 910 হার্জ। আচ্ছা, মানে কিছুটা ফ্রিকোয়েন্সি কম শুনতে পেয়েছে, ঠিক আছে। ট্রেনের সাপেক্ষে শ্রোতার অবস্থান কত? ট্রেনের সাপেক্ষে, ট্রেনটা পশ্চিম থেকে পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার ডেফিনেটলি শ্রোতাটা কোথায় আছে? শ্রোতাটা যদি পশ্চিমে না থাকে, যদি পূর্বে থাকতো তাহলে কী হতো? তাহলে ফ্রিকোয়েন্সি ধীরে ধীরে বাড়ার কথা ছিল, 1000 থেকে কাছে আসছে। বাট যেহেতু ওকে ছেড়ে চলে গেছে, 1000 থেকে কখন 990 হয়? যখন ওকে ছেড়ে চলে গেছে। আর ও কোন পজিশনটা, ট্রেনটা কোন পজিশন ছেড়ে চলে গেছে? ওয়েস্ট পজিশন ছেড়ে চলে গেছে ইস্টের দিকে। তাহলে ডেফিনেটলি ও কি কোথায় ছিল? ইস্টে ছিল, ওয়েস্টে ছিল। তাহলে পশ্চিম দিক বরাবর ছিল, তবেই তো কমে গেছে ফ্রিকোয়েন্সিটা, তাই না? 3 নম্বরটা হলো একটি শব্দ উৎস এবং একজন শ্রোতা উভয়ই একই বেগে একই দিকে গতিশীল। শব্দের প্রকৃত কম্পাঙ্ক 200 হার্জ হলে শ্রোতার কানে আপাত কম্পাঙ্ক 200 হার্জই হবে, কারণ দুটোই তো একই দিকে গতিশীল। বলছে একই দিকে একই বেগে, তার মানে তাদের মধ্যে কোনো রিলেটিভ ভেলোসিটি নেই। আমি কথাটা বলেছিলাম রিলেটিভ ভেলোসিটি, দুটোর ভেলোসিটি থেকে মরুক কোনো যায় আসে না। রিলেটিভ ভেলোসিটিটা শূন্য। শ্রোতা যত বেগে এগিয়ে যাচ্ছে, যে সোর্স আছে অবজারভার আর সোর্স একই দিকে একই বেগে এগিয়ে যাচ্ছে, তাহলে ওদের মধ্যে আবার রিলেটিভ ভেলোসিটি তো নেই, দুজনে তো একই দিকে যাচ্ছে, তাই শূন্য। তাই 200 হার্জেরই কম্পাঙ্ক কিন্তু শুনতে পাবে, কোনো আলাদা পাবে না। এই যে ট্রেনের আওয়াজ ধরো তুমি ট্রেনেই বসে আছো, এটা সব থেকে বেস্ট উদাহরণ। ট্রেনেই বসে আছো, তাহলে তুমি থোড়ি না আওয়াজটা প্রথমে জোরে এমনি শুনতে থোড়ি না পাবে। যেমন হর্ন মারবে তেমনি মানে থ্রু আউট দ্য হর্ন বাজা সময়টা পুরোটাই শুনতে হবে, যেটা ওর ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিতেই শুনতে পাবে। তুমি তো কম বা বেশি শুনতে পাবে না। 3 নম্বর হলো 200 হার্জ মানে এ, অপশান এ ক্লিয়ার হলো। 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর বলেছে যে হর্ন বাজিয়ে একটি মোটর গাড়ি একটি বড় প্রতিফলকের দিকে অগ্রসর হচ্ছে। হর্নের কম্পাঙ্ক 1000 হার্জ হলে ড্রাইভারের কানে প্রতিধ্বনির কম্পাঙ্ক হবে 1000 হার্জ অপেক্ষা বেশি। কেন বেশি হবে? তার কারণ হচ্ছে বলি একটু, ড্রাইভারের কানে। আচ্ছা, প্রতিফলক মানে হচ্ছে রিফ্লেক্টর, মানে এখান থেকে শব্দটা আবার ব্যাক করবে। আচ্ছা, তাহলে কি হচ্ছে তুমি জিনিসটা একটু লক্ষ্য করো। এখান থেকে যে আওয়াজটা বার হচ্ছে সেটা 1000 হার্জের কোনো প্রবলেম নেই। কেন তার পরেরটা মানে তার প্রতিধ্বনিটা কেন এর চেয়ে বেশি হবে এটাই কারণ। তোমার মনে হচ্ছে না 1000 হার্জ যাবে, 1000 হার্জই ফেরতও আসবে, নো প্রবলেম ব্রো, কোনো প্রবলেম নেই। কিন্তু এই ড্রাইভারটা এখান থেকে আগত যে প্রতিফলিত শব্দ তরঙ্গ তার ধীরে ধীরে কাছে আসছে, এখান থেকে মারলাম রিফ্লেক্ট ব্যাক করছে, ওই দিক থেকে আসছে, তো আমিও তো এই দিকে যাচ্ছি আবার, তাহলে আমি ওর কাছে যাচ্ছি ধীরে ধীরে। তাহলে কি গল্পটা হচ্ছে আমি ওর কাছে যাচ্ছি, মানে কোথাও আমাদের রিলেটিভ ভেলোসিটিটা বাড়লো। রিলেটিভ ভেলোসিটি, তোমার কাছে কেউ আসছে তুমিও তার কাছে যাচ্ছ, সেই ক্ষেত্রে তোমাদের পৌঁছে যাওয়াটা তাড়াতাড়ি হবে না, রিলেটিভ ভেলোসিটি বাড়লো, তাই ফ্রিকোয়েন্সিটা কিন্তু বাড়বে। অ্যান্ড দ্যাটস ওয়াই 1000 হার্জ শুনতে পাবে না, মোর দেন 1000 হার্জ শুনতে পাবে কে? ড্রাইভার, যদি সামনে প্রতিফলক থাকে। 4 নম্বর বোঝাতে পারলাম, অপশান নাম্বার সি। এখানে ডি এর অপশান দেয়নি, যাই হোক। 5 নম্বরের যে ব্যাপারটা, নক্ষত্রপুঞ্জের লাল বিচ্যুতি থেকে কি বোঝা যায়? যে এগুলো ক্রমশ দূরে সরে যাচ্ছে। ডিস্টেন্সটা যদি বাড়ে মানে ওয়েভলেন্থটা বাড়বে। ওয়েভলেন্থ কার সবচেয়ে বেশি? না রেডের। অপশান নাম্বার এ ইজ কারেক্ট। 6 নম্বর, আলোক উৎস ও দর্শক যখন পরস্পরের কাছে আসতে থাকে, আচ্ছা তো কাছে এলে কী হবে? নীল বিচ্যুতি। কাছে এলে ডিস্টেন্সটা কমবে, এই সেম ডিস্টেন্সটা কী হবে? কমবে। ল্যামডা কী হবে? কমবে। সবথেকে কম কার? ভায়োলেট আমাদের চোখ ভালো ডিটেক্ট করতে পারে না, ভায়োলেট কালারের প্রতি আমরা বেশি সেন্সিটিভ না। তাহলে ভায়োলেটের পরে কোন ভদ্রলোক আছে? ব্লু ভদ্রলোক আছে, তাই আমরা ব্লু শিফট দেখতে পাবো। অ্যান্ড দ্যাটস ওয়াই এটা নীল বিচ্যুতি হবে। নীল বিচ্যুতি মানে হচ্ছে অপশান নাম্বার সি। 7 নম্বরে বলেছে যে একটি বাস বড় একটি দেওয়ালের দিকে এত বেগে এগিয়ে চলছে, ড্রাইভার এত কম্পাঙ্কের
হর্ন বাজালেন, বাসের আরোহী প্রতি সেকেন্ডে কটি স্বরকম্প শুনতে পাবে। এখানে স্বরকম্প শুনতে পাবো কেন? এই যে বাস ড্রাইভারের কেসটা বললাম, প্রতিফলকের কেসটা কী হলো, ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে, ফ্রিকোয়েন্সির পরিবর্তন ঘটেছে, ফ্রিকোয়েন্সির পরিবর্তন ঘটেছে মানে সেখানে স্বরকম্প তৈরি হবে। তাহলে প্রাথমিক যে কম্পাঙ্কটা ছিল সেটা কত বাবা? একটি বাস বড় একটি দেওয়ালের দিকে 5 মিটার প্রতি সেকেন্ড বেগে এগিয়ে চলেছে। ড্রাইভার এত হার্জের কম্পাঙ্ক, এত হার্জের হর্ন বাজালেন। বাসের আরোহী প্রতি সেকেন্ডে কটি স্বরকম্প শুনতে পাবে? বেশ, তাহলে এটা বার করতে হবে না? বেশ, তাহলে ভেলোসিটি দিয়েছে, একটি বাস দেওয়ালের দিকে এগিয়ে যাচ্ছে। আচ্ছা, বসার মধ্যে ইয়েও আছে, ড্রাইভার এত হচ্ছে কম্পাঙ্কের হর্ন বাজালেন। আচ্ছা, বাসে আরোহী প্রতি সেকেন্ডে কত স্বরকম্প শুনতে পাবে? ঠিক আছে, তাহলে এইখানে যে মূল ফ্রিকোয়েন্সিটা সেটা কিন্তু 200 হার্জ, 200 হার্জ, এটা হচ্ছে বিষয়। এখন যদি এখানে কি, এখানে উৎস কিন্তু গতিশীল, শ্রোতা কিন্তু স্থির। বেশ, উৎস কিন্তু গতিশীল, শ্রোতা কিন্তু স্থির, উৎস গতিশীল, শ্রোতা কিন্তু স্থির। ঠিক আছে, তাহলে আমরা যেটা এন ড্যাশ এর মান বার করব সেটা কত হবে? এখানে বায়ুতে শব্দের বেগটা দেয়নি, দিয়ে দেওয়া উচিত ছিল যদিও, যাই হোক। তাহলে সেটাকে করব এন ড্যাশ ইজিক্যাল টু ভি আপন ভি মাইনাস ইউ এস, তার সাথে হবে এন। এখানে ভি হচ্ছে বায়ুতে শব্দের বেগ, সেটাকে 330 ধরছি আমি, ডিভাইডেড বাই 330 মাইনাস 330 মাইনাস 5 মানে 325, 330ই ধরলাম স্ট্যান্ডার্ড, আর এটা হচ্ছে 200 হার্জ। তাহলে এখান থেকে কত পাচ্ছি একটু দেখি তো আমরা। 330 ইন্টু 200 ডিভাইডেড বাই 325, এটা আসছে 203 কিন্তু। এটা কিন্তু আসছে 203, তাহলে তো 3 হচ্ছে না, 3টি স্বরকম্প, 3টি স্বরকম্প কিন্তু নেই, আছে কিন্তু 6টি স্বরকম্প। তাহলে এটা ম্যাচ করলো না কেন? স্বরকম্প হচ্ছে ইউএস বাই এটা, এস মানে 5 বাই 325, 5 2 হাজার, 1000 বাই 325, 3 পয়েন্ট কিছু। হ্যাঁ, একটি বড় বাস দেওয়ালের দিকে এত বেগে এগিয়ে চলল। আমি কত একটা ট্রাই করছিলাম, 90 ট্রাই তো করছিলাম, কিন্তু এটা তো আলাদা কেসটা হলো না কেন এটা? তাহলে এটা 1 মিনিট, এটা কি তাহলে যোগ করব? এটা যোগ করলে তো আরও বেড়ে যাবে, নিচটা বেড়ে যাবে মানে এটা তো কমে যাবে, যদি বাড়ে তাহলে এটা কমবে, এটা বাড়লে এটা কমবে, কমলে তো হবে না, বাড়তে হবে। একটা বড় বাস দেওয়ালের দিকে 5 মিটার প্রতি সেকেন্ড বেগে এগিয়ে চলছে। ড্রাইভার এত হার্জ কম্পাঙ্কের হর্ন বাজালেন। বাসের আরোহী প্রতি সেকেন্ডে কটি স্বরকম্প শুনতে পাবে? বুঝতে পারলাম। যদি আমি বলি যে এখানে সোর্স হচ্ছে গতিশীল, এখানে তোমরা যদি দেখো এই যে এটা দ্রুত সমাধানের কৌশল, এখানটাতেই যদি আমি দেখি, আমি তো এটা ধরেই করলাম, ওদেরই নিয়ম অনুসারে করলাম, তাহলে এখানে সোর্স তো গতিশীল আর অবজারভার আছে স্থির। বায়ুর বেগটা তো ওই বরাবরই আছে, লেফট টু রাইটই সব জায়গাতে, সব কন্ডিশনেই। বায়ুর বেগের দিকে যাচ্ছে, একটা দেওয়ালের দিকে এত বেগে, বায়ুর বেগটা তো দেয়নি না কোন দিকে, সেটা হচ্ছে বিষয় আর কি। যাই হোক, সেটা বুঝলাম আমি। আমার তো এটাই আসছে 303 দশমিক কিছু। এবার তোমরা দেখবে ট্রাই করে, আমি তো প্রসেসটা বলে দিলাম, 303 দশমিক সামথিং। তাহলে এখানে যে ডেল্টা এনটা হবে হুইচ ইজ এন ড্যাশ মাইনাস এন, এটা আমার 3টি স্বরকম্প আসছে, কিন্তু 3টি স্বরকম্প। ঠিক আছে, কোথাও যদি মিস্টেক হয় তাহলে আমাকে বলবে, আমি সেই জিনিসটা পিন করে দেবো। হতেই পারে আমার ভুল, হতেই পারে ছায়া প্রকাশনীর ভুল, তো দুশ্চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, দুশ্চিন্তার কোনো কারণ নেই, একটা অঙ্ক নিয়ে পড়ে থেকো না, এই অসিলেশন চ্যাপ্টারটা অনেকটা বড়, দুশ্চিন্তার কোনো কারণ নেই, তুমি ইয়ে করো, মানে এগিয়ে যাও। 8 নম্বরেরটা দেখো, একটি ট্রেনের ইঞ্জিন গতিশীল থাকার সময় এন কম্পাঙ্কের শব্দ উৎপন্ন করে। যদি ট্রেনের মধ্যে থাকা দর্শকের সাপেক্ষে আপাত কম্পাঙ্ক এন ড্যাশ, ট্রেনের মধ্যে থাকা দর্শক,
তাহলে তুমি আমাকে বলো ট্রেনের মধ্যে থাকা একটা দর্শক আর ট্রেন, এই দুটোর মধ্যে কোনো আপেক্ষিক গতিবেগ আছে? রিলেটিভ ভেলোসিটি নেই, কোনো রিলেটিভ ভেলোসিটি নেই। রিলেটিভ ভেলোসিটি নেই মানে এখানে কিন্তু কোনো কম্পাঙ্কের পরিবর্তন হবে না। আর যেহেতু কম্পাঙ্কের পরিবর্তন হবে না সেহেতু এন মানেই কিন্তু এন ড্যাশ, এবং সেটা দেখো করেও দিয়েছে, ঠিক আছে, এন সমান এন ড্যাশ সেটা বলেও দিয়েছে। আপেক্ষিক বেগটা শূন্য, তাহলে অপশান নাম্বার সি এর সাথে ম্যাচ করছে। 9 নাম্বার, এইখানটা একটা জিনিস আমি একটা দেখছিলাম, লেট মি শো ওয়ান থিং, তা যদি হয়ে যায় তো হয়ে যেতে পারে। আমি দেখছিলাম একটা বইয়ে, তরঙ্গের উপরিপাত, তারপরে হচ্ছে এটা এইখানটায় না, এটা হয়ে যাবে বুঝলে, যা মনে হচ্ছে। এখানে শ্রোতার বেগটা হচ্ছে ইউও, অবজারভার উৎসের বেগটা ইউএস ধরেছে, ইউ ধরেছে, তাহলে শ্রোতা, তাহলে এন ড্যাশ সমান এখানে বলছে ভি মাইনাস ইউও। ইউ ও তো নেই এখানে, যেটা ধরেছে ইউ এসটা ধরলে মানলাম, এনাদেরই কথা অনুসারে যদি যাই আমি, ইউ ও তো নেই এখানে, সোজা ব্যাপার। তাহলে এন ড্যাশ বাই, আমি তোমাদের দেখাচ্ছি, একটা মিনিট দাঁড়াও, এখানে কমন নিয়েছে, এটা করেছে, ও বাপরে বাপ, এখানে 2u নিয়েছে, ওরে বাপরে বিশাল ব্যাপার। আচ্ছা দেখো এখানে তোমরা নিজেরা দেখো একটা জিনিস, এটা ছায়াপ্রকাশনের একটু পুরনো ইয়ারের বই, কোন ইয়ারের সেটা আমি বলতে চাইছি না। এখানে একটা জিনিস লক্ষ্য করো, ঠিক আছে, এখানে শ্রোতাকে আমি একটু দেখে নিই, নিজেই পড়ে নিই, তখন আরও তোমরাই বাজে মন্দ কমেন্ট করবে। বাসের আরোহী প্রতি সেকেন্ডে কতটি স্বরকম্প শুনতে পাবে? একটি বাস বড় দেওয়ালের দিকে 5 মিটার পার সেকেন্ড, বাসের ড্রাইভার এত কম্প হাজার, বাসের আরোহী, আচ্ছা আরোহী মানে হচ্ছে শ্রোতা, আর শ্রোতাদের একটা কিন্তু বেগ আছে। ও আচ্ছা, তাই আমি লাগিয়েছিলাম ভুল নাকি? লাগিয়েছিলামই ভুল, এটা ভি প্লাস, এখানটা একটু গন্ডগোল করছিলাম। এটা মোটামুটি তোমার দুটোই যদি গতিবেগ থাকে, গতিশীল থাকে, তাহলে সেক্ষেত্রে হবে ভি ও, হ্যাঁ এবারে কোন দিকে যাচ্ছে সেটা হচ্ছে বিষয়। শ্রোতা আর ইয়ে একই দিকেই গতিশীল, যদি বলে শ্রোতা আর উৎস একই দিকেই গতিশীল, এটা এদিকে এটা এদিকে, ভিও এদিকে, একই দিকে গতিশীল, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে এরা এখানে বলছে হ্যাঁ 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 ভি প্লাস ইউও হবে, ভি প্লাস, এখানে শব্দের বেগগুলো দেয় না, না সেটা হচ্ছে মুশকিল, এখানে ভি প্লাস ইউও, ঠিক আছে। এইখানটাতে গন্ডগোলটা হয়েছিল, এখানে শ্রোতার বেগ আছে গো, না থাকা নেই, ঠিক আছে। তার মানে ওপরেরটা প্লাস আর নিচেরটা মাইনাস, বাবা মুশকিল, ওপরেরটা প্লাস নিচের মাইনাসটা, এইখানে দ্রুত সমাধানের কৌশলে কোথাও এটা নেই, ওপরেরটা প্লাস নিচেরটা মাইনাস, হ্যাঁ এইখানে আছে, হ্যাঁ অবজারভারেরটা বলছে ফিরে আসছে, এই সূত্র বসাতে গিয়েই মানে কেলেঙ্কারি আর কি। যাই হোক ঠিক আছে, তাহলে এখানে 330 প্লাস 5 মানে হচ্ছে তোমার 335 হলো, আর এখানে হচ্ছে 325, তাতে কি খুব একটা পার্থক্য আসবে? দেখা যাক, মানে চলে আসার কথা, দেখা যাক। 335 ডিভাইডেড বাই 325, ওকে গুণিত তোমার হচ্ছে 206.153, হ্যাঁ ঠিক আছে 206.153, 206.153, তাহলে ঠিক আছে, কোনো প্রবলেম নেই, হয়েছে আমারই ভুল হয়েছে, ঠিক আছে। ভুল হলে তো কোনো ব্যাপার নেই, ভুল তো মানুষই করবে, ভুল হচ্ছে না মানেই জানবে কোনো গণ্ডগোল হচ্ছে। তাহলে এখানে 6টা স্বরকম্প মানে হচ্ছে অপশান নাম্বার বি, একেবারেই ঠিক আছে, কোনো প্রবলেম নেই, এটা কারেক্ট আছে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আমার মনে হচ্ছিলো যে কোথাও একটা ভুল করছি। 9 নম্বর, একটি গতিশীল শ্রোতার সাপেক্ষে যদি স্থির উৎসের কম্পাঙ্ক 10% হ্রাস পায় তবে শ্রোতার গতিবেগ কত? আচ্ছা 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 10% হ্রাস পায়, আচ্ছা তাহলে প্রকৃত কম্পাঙ্কটা 100 ধরবো, প্রকৃত কম্পাঙ্কটা 100, আর এন ড্যাশ যেটা সেটা হয়ে গেল 90, এটাও ঠিক, কোনো প্রবলেম নেই আশা করি, না কোনো সমস্যা নেই। এবার বলছে শ্রোতার গতিবেগ কত, আচ্ছা আচ্ছা,
তাহলে গতিশীল শ্রোতা, শ্রোতা তো গতিশীল এবার, ঠিক আছে। তাহলে শ্রোতা যদি গতিশীল হয়, শ্রোতা যদি গতিশীল হয়, এখানে এই দ্রুত সমাধানের কৌশলের হিসাবে আমি তোমাদের দেখাচ্ছি। শ্রোতাটা গতিশীল মানে অবজারভার গতিশীল, আর তোমার ইয়েটা হচ্ছে সোর্সটা হচ্ছে স্থির। তাহলে সেই ক্ষেত্রে এন ড্যাশ যেটা হয় সেটা হয় ভি প্লাস ইউও ডিভাইডেড বাই ভি গুণিত এন। তাহলে এবারে এন ড্যাশ বাই এনটা কত? ঠিক আছে, তাহলে এটা দেখো, ঠিক আছে। ভিটা কত? শব্দের বেগ 330 হলো, প্লাস অবজারভারের গতিবেগ কত জানি না, এক্স ধরলাম, ডিভাইডেড বাই 330, আর এটার মান কত? 90/100, 90/100, ঠিক আছে। তাহলে এইখানে যদি করি 330 প্লাস এক্স ডিভাইডেড বাই 330, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 9/10, আর এখান থেকে লিখতে পারি 1 প্লাস এক্স বাই এটা 330। তাহলে এইখান থেকে যদি বলি আমি এক্স সমান কত, না এক্স বাই 330 মানে হচ্ছে 9/10 মাইনাস 1, তাহলে হচ্ছে নেগেটিভে আসছে উত্তরটা নেগেটিভে আসছে, কারণ এখানে গতিশীল শ্রোতার সাপেক্ষে যদি হ্রাস পায়। আচ্ছা, কম্পাঙ্কটা কমেছে। কম্পাঙ্কটা কখন কমবে? যদি ও অবজারভারের মানে বায়ুতে শব্দের বেগটা অবজারভারের বিপরীত দিকে যায়, আচ্ছা একই দিকে থাকে, হ্যাঁ, মানে এইটা হচ্ছে তোমার কি বায়ুর গতিবেগ ক্যাপিটাল ভি, অবজারভার যাচ্ছে এই দিকে, বিপরীত দিকে যাচ্ছে তাই যোগ হচ্ছিল না, এটা এইদিকে না, অবজারভার এই দিকেই যাচ্ছে, অবজারভার এই দিকে যাচ্ছে, শ্রোতা আছে স্থির, এই কেসটা। তাহলে একই দিকে গতিবেগ হলে গতিবেগটা বিয়োগ হয়, তাহলে ভি মাইনাস ইউও হতো। হ্যাঁ, এবার সেটা উত্তরটা দেখে আমাকে বুঝতে হচ্ছে, মানে কি মুশকিল আর কি, ঠিক আছে। না ওইটাই আর কি, বায়ুতে শব্দের বেগটা যদি দিয়ে দেয় ডিরেকশন, শুধু শব্দের বেগটা দিলে না, তার যদি ডিরেকশন দিয়ে দেয় বেটার হয়, ঠিক আছে। তাহলে এক্স বাই এটা সমান হচ্ছে 1 মাইনাস 9 এটা মানে 1/10 গুণিত 330, এটা কেটে গেল, তাহলে সুন্দর 33 মিটার প্রতি সেকেন্ড, 33 মিটার প্রতি সেকেন্ড, অপশান নাম্বার বি, কোনো প্রবলেমই নেই, শর্টেড। চলো নেক্সট প্রশ্ন, 9 হয়ে গেল, 10 নম্বর। 10 নম্বরেরটা একটু লক্ষ্য করো, সরি 100 লিখে দিচ্ছি কেন আমি, 10 নম্বরেরটা বলেছে যে 50 হার্টজ কম্পাঙ্কের শব্দ তৈরি করতে পারে এমন একটি হুইসেলকে 1.2 মিটার দৈর্ঘ্যের একটি সুতোর প্রান্তে বেঁধে এত আরপিএম কৌণিক বেগে অনুভূমিক তলে ঘোরানো হচ্ছে। তাহলে প্রথমত রৈখিক বেগটা কত, সেটা হবে ওমেগা ইন্টু আর। তাহলে ওমেগাটা কত, না 400 আরপিএম মনে হয় নাকি, 400 আরপিএম মানে 400টা রেভুলেশন পার মিনিট, 400টা রেভুলেশন মানে কত, মানে 2π। ওমেগাটাকে আমাকে রেডিয়ান পার সেকেন্ডে করতে হবে, একটা রেভুলেশন মানে 2π, 400টা রেভুলেশন মানে 400 গুণিত 2π, এটা প্রতি মিনিটে মানে 60 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে কত, 60 দিয়ে ভাগ, ক্লিয়ার, গুণিত রেডিয়াসটা কত, রেডিয়াসটা এসে লিখতে হবে, রেডিয়াসটা হচ্ছে 1.2, এখান থেকে আমি ভেলোসিটি পাবো, চিন্তা নেই, পরে করছি, বা এটাকে করে দিই, এটা তাহলে 1 2 1 2 6 দুগুণে 12, তাহলে ওপরে 2, তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16 পাই হচ্ছে মিটার প্রতি সেকেন্ড, এটা হচ্ছে ওর গতিবেগ, ঠিক আছে। গতিবেগটা পেয়ে গেলাম, কম্পাঙ্কটা দিয়ে দিয়েছে, কিছু দূর অবস্থান করছে, একটি শ্রোতা ঘূর্ণনতলে কিছু দূর অবস্থান করছে, যদি শব্দের বেগ এত হয় তবে শ্রোতার সাপেক্ষে সর্বোচ্চ আর সর্বনিম্ন কম্পাঙ্কের মান কত। আচ্ছা, সর্বোচ্চ কখন, যখন ওর দিকে আসবে আর যখন ওর থেকে দূরে পালাবে, এটা হচ্ছে বিষয়। তো শ্রোতার সাপেক্ষে সর্বোচ্চ সর্বনিম্ন কম্পাঙ্ক, আচ্ছা তাহলে বিষয়টা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে তোমার শ্রোতা এখানে স্থির আছে, অবজারভার স্থির আছে, তাহলে এন ড্যাশটা একবার হবে, এন ড্যাশ যেটা হবে সেটা একবার হবে ভি বাই ভি মাইনাস ইউএস ইন্টু এন, আর একবার এন ড্যাশটা হবে ভি বাই ভি প্লাস ইউএস গুণিত এন, এটা হচ্ছে বিষয়। তো এন ড্যাশের একটা মান আমি বার করি, সেটা হচ্ছে ভি মানে 340, তাহলে 340 ডিভাইডেড বাই 340 মাইনাস ইউএসটা কত, না 16 পাই, গুণিত এনটা কত, এনটা হচ্ছে 500 হার্জ, হয়ে গেল গল্প শেষ।
তাহলে এইটাকে করতে হবে আমাদের একটু, এটা না করলে মুশকিল। সেটা হচ্ছে 340 গুণিত 500, এটা হচ্ছে তোমার 1,70,000, 1,70,000 ডিভাইডেড বাই 16 পাই 340, 289.73 সরি। তো এটাকে 17 দিয়ে কাটলে এটা মোটামুটি 17 নামে, আর এইটাকে মোটামুটি 17 দিয়ে কাটলে 1 2 3 4, 1 2 3 4। তাহলে এইবার যদি আমি করি, এটা আসছে 586.75, অলমোস্ট 586.75। হ্যাঁ, একটা মানে উচ্চ কম্পাঙ্কটা বেরিয়ে গেল, আর নিম্নটা বার করতে হবে। নিম্নটা বার করতে হলে আমাকে এখানে 340 প্লাস 16 পাই, এটা আসছে 390, আর ওপরটাতে তো সেমই থাকবে, অলমোস্ট আসছে 435। এটা আসবে 435.89, মানে 436 ধরতে পারো। 436, 586 এটা হয়েছে। এটা অপশান নম্বর সি। ক্লিয়ার হয়েছে? আমি ওই জন্য তোমাদের ওই দ্রুত সমাধানের কৌশল আছে না, ওইটা থেকে সমস্ত কিছু করাচ্ছি। শুধু ওই লাস্টের অঙ্কটাই শুধু হবে না, ওইটার জন্য একটা নতুন সূত্র লাগবে, বলে দেবো। 11 নম্বর, রেলওয়ে ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তিকে একটি ট্রেন অতিক্রম করার আগে ও পরে ব্যক্তিটি যথাক্রমে এত কিলোহার্জ আর এত কিলোহার্জ কম্পাঙ্কের শব্দ শুনতে পায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরো এটার মতনই। অবজারভার এখানেও কিন্তু স্থির, ওটা আছে স্থির, আর এসটা কিন্তু মুভেবল, এসটা কিন্তু গতিশীল। এসটা কি? এসটা হচ্ছে গতিশীল। বানানটা ভুল লিখলাম ইচ্ছা করে, রস্যইটা দীর্ঘ, দীর্ঘটা রস্যই হবে। ঠিক আছে, এবার বলছে ট্রেনটির বেগ কত, মানে সোর্সের বেগ কত, মানে ইউএস বার করতে হবে। এন ড্যাশ আর এন ড্যাশ, এই দুটো এন ড্যাশ দিয়ে দিয়েছে, এন দিয়ে দিয়েছে, কত হার্জ কম্পাঙ্কের দিয়েছে না, এনটা দেয়নি, এন দেয়নি আর ইউএস দেয়নি। এন আর ইউএস বার করবে, দুটো অজানা রাশি, দুটো ইকুয়েশন, এটা দিয়ে দিয়েছে। প্রথমবারের এন ড্যাশটা হবে 2.2 কিলোহার্জ আর পরেরটা হবে 1.8 কিলোহার্জ। বায়ুতে শব্দের বেগটাও দিয়েছে 330 মিটার প্রতি সেকেন্ড। এটা করবে তো, এটা বাড়ির কাজ রইল তোমাদের, হোমওয়ার্ক। যদি না হয় তখন আমাকে জানাবে, চিন্তা নেই। যত পুরনো ভিডিও দেখছো না কেন জানাবে অবশ্যই। দেখো এরপরেরটা কী বলেছে, একটি ট্রেন 20 মিটার প্রতি সেকেন্ড দ্রুতিতে একটি সরলরৈখিক পথে চলতে 1000 হার্জ কম্পাঙ্কের হুইসেল বাজাচ্ছে। ট্রেনটি পথের ধারে দাঁড়িয়ে থাকে একটি লক্ষ্য অতিক্রম করে গেলে তার কানে কম্পাঙ্কের শতকরা যে পরিবর্তন ধরা পড়বে। এটাও করতে পারবে। লক্ষ্য অতিক্রম করে গেলে, আচ্ছা আচ্ছা। তাহলে এখানে কি হবে, এখানে করেই দিয়েছে যদিও। এন ওয়ানটা কী করেছে, এন ওয়ানটা করেছে ভি মাইনাস ইউএস, একটু আগে করালাম এটা, গুণিত এন, এটাকে এন ড্যাশ বলছি আমরা। ঠিক আছে, এখান থেকে একটা পাবে, এখান থেকে একটা মান পাবে, আর আরেকটা এন ড্যাশ পাবে ভি বাই, যখন ওকে ছেড়ে চলে গেল তখন ভি প্লাস ইউ বাই ইউএস গুণিত এন, এখান থেকে একটা পাবে। এই যে দুটো রেঞ্জ পেলাম আমরা, এই দুটো রেঞ্জের মধ্যে পার্থক্য বার করবে, এই দুটো রেঞ্জের পার্থক্য বার করবে, ডিভাইডেড বাই 2 যেটা, এই দুটো রেঞ্জের পার্থক্য বার করবে, এন ওয়ান ড্যাশ আর এন টু ড্যাশ। এন ওয়ান ড্যাশ আর এন টু ড্যাশ কে বড়ো হবে বলো না, এটা মাইনাস, তাহলে এ বড়ো হবে। এটা ডিভাইডেড বাই অরিজিনাল যেটা ছিল 1000 হার্জ উনি তো 100%। এইভাবে করবে, হিন্টসে দেওয়াও আছে, আর করে বেকার সময়টাকে নষ্ট করে কাজ নেই। 13 নম্বর, 9500 হার্জ বা তার বেশি কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ প্রস্তুত করতে পারে এমন একটি হুইসেল স্থির শ্রোতার দিকে ইউ মিটার প্রতি সেকেন্ড বেগে নিয়ে এগিয়ে চলছে। শব্দের বেগ যদি এত হয় আর শ্রোতা সর্বোচ্চ এত কম্পাঙ্কের শব্দ শুনতে সক্ষম হয়। সর্বোচ্চ কেসটা কোনটা? এটা হচ্ছে সর্বোচ্চ সংক্রান্ত কেস। শ্রোতা স্থির থাকাটাই সবথেকে বেশি কমন কেস, যেটা বারবার আসছে। তো সেই ক্ষেত্রে আমরা করব এন ড্যাশ ইজিক্যাল টু ভি বাই ভি মাইনাস ইউএস গুণিত এন, 13 নম্বরেরটা। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, ও 10,000 শুনতে পাচ্ছে, তাহলে শুনতে পাওয়াটাই 10,000 সমান হচ্ছে ভিটা কত, 300 হলো, ডিভাইডেড বাই 300 মাইনাস ইউ গুণিত তোমার হচ্ছে 9500। আচ্ছা ঠিক আছে, তো তাহলে এখান থেকে বার করে নিলেই হলো।
1 2 3 4, 1 2 3 4, তাহলে এই পাশে চলে এলো 300 মাইনাস ইউ সমান হচ্ছে 9 পাঁচে 35, সরি 5 3 15, হাতে থাকলে 1, 9 3 27 কে 28, তাহলে ইউটা কত হবে 15 মিটার প্রতি সেকেন্ড। 15 মিটার প্রতি সেকেন্ড, 15 মিটার প্রতি সেকেন্ড, অপশান সি। আর এটা AIEEE 2006 এসেছিল। ঠিক, 13 নম্বর কমপ্লিট। 14 নম্বর করব, 14 15 16, ব্যাস তাহলে আমাদের শেষ। তো তার মধ্যে 14টা দেখো করে দেওয়া আছে, 14টা ট্রাই করবে, দুটোই যখন মুভেবল তখন এইটা সূত্র লাগালেই কাজ শেষ। এটা করবে, হিন্টসে দেওয়া আছে, সূত্র লাগাবে কাজ শেষ। এখানে দুটোই মুভেবল তাই এটা আসছে। 15 নাম্বারেরটা, 15 নাম্বারের যে সূত্রটা সেটা তোমাকে একটু মনে রাখতে হবে যে n ড্যাশটা হয় n ইন্টু রুট ওভার সি প্লাস ইউ ডিভাইডেড বাই সি মাইনাস ইউ। এটা আলোর জন্য, কেমন বললাম না একটা, যে নাহলে এটা কাজ করবে না। তো এখানে ইউ যেটা দিয়েছে, ইউটা হচ্ছে আলোর বেগের অর্ধেক, আলোর বেগের অর্ধেক। তো সেই ক্ষেত্রে তোমাকে এটা বার করবে, এটা করে দেওয়াই আছে। 16 নাম্বারেরটা আমি একটা সূত্র বলছি, এটা তো তোমার এটাও হবে, আর এটা তো তোমার প্রবলেম সেট 1-এর 7 নাম্বার অঙ্কটা হয়ে যাবে, যে ডেল্টা ল্যামডা সমান হয় ল্যামডা গুণিত ভি বাই সি, এটা হচ্ছে বিষয়। তাহলে সেইখানে যদি তুমি পুট করো, ডেল্টা ল্যামডা মানে হচ্ছে বিচ্যুতিরা 0.1 অ্যাংস্ট্রম, ল্যামডা হচ্ছে 6000 অ্যাংস্ট্রম, ভিটা হচ্ছে কত জানি না, আর শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸। ঠিক আছে, এই দুটো যেহেতু অ্যাংস্ট্রম তাই প্রবলেম নেই। তাহলে ভিটা কত হবে, ভিটা হবে 0.1 গুণিত 3 গুণিত 10⁸ হোল ডিভাইডেড বাই 6000, দশমিক এলো এখানে এলো 1 2 3 4, 4 গেলে 10⁴, 3 2 6, 1 2, মানে 0.5 × 10⁴। তাহলে এটাকে বলতেই পারি আমরা 5 কিলোমিটার প্রতি সেকেন্ড। এটা মিটার প্রতি সেকেন্ড ছিল, একটা শূন্য ওকে দশমিকটাকে হাঁটালাম আর বাকি তিনটাতে কিলোমিটার হয়ে গেল, 5 কিলোমিটার প্রতি সেকেন্ড। অ্যান্ড দ্য আনসার ইজ অপশান নাম্বার ডি, যেটা নিট 2017-তে এসেছিল, নিট 2017-তে এসেছিল। এখানে আমাদের ডপলার ক্রিয়া শেষ। এর পরের ভিডিওতে আমরা ডপলার ক্রিয়ার প্রবলেম সেট 1 7টা প্রশ্ন নিয়ে চর্চা করব। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।